সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ। এই অধ্যায়ে যে শিখন পাঠগুলো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে নিয়মিত আকৃতি। নিয়মিত আকৃতি ও অনিয়মিত আকৃতি। প্রথমে আমরা এখানে নিয়মিত আকৃতি কি এবং অনিয়মিত আকৃতি কি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি নিয়মিত আকৃতি কি। নিয়মিত আকৃতি বলতে বোঝায় আমরা যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ট্রাপিজিয়াম ইত্যাদি নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ যেগুলোকে আমরা সংজ্ঞায়ন করতে পারি কিংবা একটা নির্দিষ্ট নাম দিতে পারি যে আকৃতিকে, ওই আকৃতিকে বলবে নিয়মিত আকৃতি। অর্থাৎ এর প্রত্যেকটাই নিয়মিত আকৃতি। নিয়মিত আকৃতি কেননা এই প্রত্যেকটাকে আমরা কোনো না কোনো নামে সংজ্ঞায়ন করতে পারি। যেমন ট্রাপিজিয়াম, এটা বৃত্ত, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ট্রাপিজিয়াম প্রত্যেকটাকে যেহেতু নির্দিষ্টভাবে নামকরণ করা যায় কিংবা সংজ্ঞায়ন করা যায়, এগুলোকে আমরা বলবো নিয়মিত আকৃতি। এখন আসি অনিয়মিত আকৃতিটা কি। এখন আমরা অনিয়মিত আকৃতি যদি নিয়ে আলোচনা করি, যেহেতু নিয়মিত আকৃতিকে সংজ্ঞায়ন করা যায় তাহলে অনিয়মিত আকৃতি কি হবে? সম্পূর্ণ তার বিপরীত। অর্থাৎ এটাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায়ন করা যাবে না। যেমন আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, এটা ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম কিংবা বর্গ কোনোটাই বলা যাবে না। আবার আমরা যদি এখানে একটা আঁকি এরকম, আবার এখানে আমরা দিলাম এই প্রত্যেকটারে কিন্তু কোনো না কোনো নামই দেওয়া যাচ্ছে না। যেমন চারিটাকে আমি বর্গ, ট্রাপিজিয়াম কিংবা চতুর্ভুজ কোনোটাই বলতে পারবো না, কারণ চারটা বাহু এটা নাই। চতুর্ভুজ হতে হলো যে কোনো চারটা বাহু, ত্রিভুজ হতে হলে তিনটা বাহু, এমন কোন আকৃতিতে এই কয়েকটা কোনোটাই পড়ে না। এই কারণে এগুলোকে বলা হবে অনিয়মিত আকৃতি। অনিয়মিত আকৃতি। তাহলে আমরা নিয়মিত আকৃতিতে পেলাম যেগুলোকে সংজ্ঞায়ন করা যাবে বা নামকরণ করা যাবে তাদেরকে বলবো আমরা নিয়মিত আকৃতি। আর অনিয়মিত আকৃতি বলতে কি বুঝাবো? যাদেরকে নামকরণ কিংবা সংজ্ঞায়ন করা যাবে না তাদেরকে অনিয়মিত আকৃতি বলবে। এখন এই দুইটা সংজ্ঞা আমি একটু লিখে দিচ্ছি যেন তোমরা নোট করতে সুবিধা হয়। নিয়মিত আকৃতির সংজ্ঞাটা প্রথমে আমরা লিখে দিচ্ছি। যে আকৃতির নামকরণ করা যাবে, নামকরণ করা যাবে তাকে নিয়মিত আকৃতি বলব। নিয়মিত আকৃতি বলে। তাহলে অনিয়মিত আকৃতি কি হবে? এটা সম্পূর্ণ বিপরীত। তো আমরা অনিয়মিত আকৃতিটা লিখি, অনিয়মিত আকৃতি। তাহলে এটার বিপরীতে কি আসবে? এটার বিপরীতে আসবে যে আকৃতির নামকরণ করা যায় না, নামকরণ করা যায় না তাকে অনিয়মিত আকৃতি বলে। অনিয়মিত আকৃতি বলে। এখন আমরা কয়েকটা নিয়মিত আকৃতি নিয়ে আলোচনা করব, যে নিয়মিত আকৃতির মধ্যে কি কি পড়তে পারে। তার আগে তোমরা এগুলো একটু লিখে নাও, তোমাদের কাজে দেবে এগুলো। এখন আমরা কয়েকটা নিয়মিত আকৃতি নিয়ে আলোচনা করব। তো নিয়মিত আকৃতির মধ্যে কি আসে আমরা একটু আগে বলছিলাম, নিয়মিত আকৃতির মধ্যে আসবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত কিংবা ট্রাপিজিয়াম। এই প্রত্যেকটারে আবার প্রকারভেদ আছে, আমরা এখন ক্রমান্বয়ে আলোচনা করব। চতুর্ভুজ আছে প্রথমে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে। এই তিনটে বেসিক্যালি প্রকারভেদ অনুসারে ভিন্ন ভিন্ন আসবে। যেমন চতুর্ভুজের যদি আমরা প্রকারভেদ করি, চতুর্ভুজের প্রকারভেদ করলে আমরা যে জিনিসগুলো পাবো, এখন এই প্রত্যেকটাকে আমরা প্রকারভেদ করব। তার মধ্যে প্রথমে আমরা চতুর্ভুজের প্রকারভেদ করি। চতুর্ভুজ থেকে কি কি আসতে পারে? চতুর্ভুজ থেকে যদি আমরা লিখি, প্রথমে আসতে পারে বর্গ, অর্থাৎ যখন
চতুর্ভুজের 4টা বাহু সমান হবে তখন তাকে বর্গ বলবে। আয়তাকার বর্গ হতে পারে, আয়ত হতে পারে, সামান্তরিক হতে পারে, আরো হতে পারে যেমন রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি ইত্যাদি সবগুলোই কিন্তু চতুর্ভুজ। আর চতুর্ভুজ অবশ্যই নিয়মিত আকৃতি। এই প্রত্যেকটার সূত্র কিংবা ক্ষেত্রফল যখন আমরা জানবো যে বের করার বা কৌশলটা কি, তখন আমরা অনিয়মিত আকৃতিকে এভাবে নিয়মিত আকৃতিতে কনভার্ট করে ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আসি আমরা ত্রিভুজের প্রকারভেদ জানি। ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা নেই, যা আমাদের পরবর্তী টপিকগুলাই কাজে লাগবে। ত্রিভুজের প্রকারভেদ সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোণ ভেদে, অর্থাৎ কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে ভাগ করা যায়, আবার বাহু ভেদে। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সর্বশেষ হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। একইভাবে বাহুভেদও 3 প্রকার। প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয়টা হচ্ছে সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু সমান হবে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবে। 3 নম্বর হচ্ছে বিষমবাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহু অসমান, বিষমবাহু ত্রিভুজ। তাহলে নিয়মিত আকৃতির মধ্যে আমরা চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আর একটা হচ্ছে যে বহুভুজ, অর্থাৎ যখন 4টার বেশি বাহু হবে তখন বলা হবে বহুভুজ। বহুভুজের মধ্যে যেগুলো পপুলার বা সবচেয়ে বেশি কাজে লাগে তার মধ্যে হচ্ছে পঞ্চভুজ ও ষড়ভুজ। অর্থাৎ যে ভুজের 5টা বাহু থাকবে সেটা পঞ্চভুজ, 6টা বাহু থাকলে ষড়ভুজ। আর বাড়তি হচ্ছে কি বৃত্ত। বৃত্তের কোনো প্রকারভেদ নাই, একটাই বৃত্ত। অবশ্য তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, যাকে r দ্বারা প্রকাশ করে। আবার একটা বিন্দু থেকে পুনরায় ঘুরে ওই বিন্দুতে আসলে যে পুরো পথ অতিক্রম করে সেটা হচ্ছে পরিধি। সূত্রগুলো তোমার জন্য লিখে দিই। ব্যাসার্ধ সমান r হলে বৃত্তের পরিধি 2πr, ক্ষেত্রফল πr² এবং আয়তন 4/3πr³, ব্যাস 2r। পরবর্তী টপিকে আমরা ত্রিভুজের যে প্রত্যেকটা প্রকারভেদ ছিল তাদের সূত্রাবলী, চতুর্ভুজের যে প্রকারভেদ ছিল তাদের সূত্রাবলী, সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।